আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি বর্তমানে অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করছি। আমি এখন থেকেই আমার আ নলেজকে শানিত করার জন্য আমার বেসিককে ইমপ্রুভ করার জন্য পড়াশোনা করতে চাই। বিশেষ করে যাতে আমি অনার্স শেষ হওয়ার সাথে সাথেই চাকরির জন্য এলিজিবল হয়ে যেতে পারি। যেকোনো পরীক্ষায় টিকতে পারি, সেই টার্গেটে আমি পড়াশোনা করতে চাই। তাছাড়া আমি কিছু অভিজ্ঞতা অর্জন করেছি যা যা আমার সিনিয়র বড় ভাইদের কাছ থেকে, যারা অনার্স 3rd ইয়ার থেকেই পড়াশোনা শুরু করেছিলেন বিশেষত। তারা তারা আমাকে বলেছেন যে যদি আমার বেসিক দুর্বল থাকে তাহলে এখন থেকে পড়াশোনা করা বাধ্যতামূলক। সেইজন্য আমি তাদের সেই অভিজ্ঞতা আলোকে, তাদের জ্ঞানমূলক নির্দেশনার আলোকে আমি আ আ আ এখন থেকেই পড়াশোনা চালিয়ে যেতে চাই। সেই সাথে কিছু দুঃখের বিষয়, যারা আমার বড় ভাই, সিনিয়র বড় ভাই আছেন যাদের অনার্স মাস্টার্স শেষ হয়েছে অনেক আগে, অনার্স মাস্টার্স তারা শেষ করেছেন প্রায় ৪ থেকে ৫ বছর আগে অনার্স মাস্টার্স শেষ করেছেন। বাট এখনো কোনো চাকরি পাচ্ছেন না। সো তাদের দেখেও আমি কিছু শিক্ষা নিয়েছি যে না, অনার্স থেকেই, অনার্স 2nd ইয়ার অথবা 3rd ইয়ার থেকেই আমি পড়াশোনা করব। এটা দেখতে, দেখতেই বর্তমানে আমি 3rd ইয়ারে চলে আসছি। আমি এখন থেকেই পড়াশোনা করতে চাই ইনশাআল্লাহ। উম এবং ইনশাআল্লাহ এখন থেকে শুরু করব এবং শেষ অবধি আমি পড়াশোনা করে যাব। যাতে অনার্স শেষে আমি চাকরির জন্য এলিজিবল হয়ে যাই। চাকরিতে টিকার জন্য আমি এলিজিবল হয়ে যাই। সো বন্ধুরা, আপনারাও আমার সাথে যোগ দিতে পারেন। আমি বর্তমানে যে সাবজেক্টটি পড়াশোনা করতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলা ব্যাকরণ। এই বাংলা ব্যাকরণ অংশ থেকে, বাংলা ব্যাকরণ এই অংশ থেকে বিসিএস প্রিলিতে 15 মার্কসের প্রশ্ন থাকে। তাছাড়া বিভিন্ন পরীক্ষাতে এই বাংলা ব্যাকরণ অংশ থেকে মার্কস মার্কস থাকে। সো আমার বেসিককে উন্নত করার জন্য আমি নবম দশম শ্রেণীর এই বাংলা ব্যাকরণ বইটিকে বেছে নিয়েছি। আমি এই বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ব। আপনারা চাইলে আমার সাথে পড়াশোনা শুরু করতে পারেন। চলুন আমরা শুরু করি। আমাদের আজকের পড়াটি হচ্ছে, আমরা ভাষা নিয়ে পড়াশোনা করতে চাই। দেখুন, ভাষা মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি, হাত পা চোখ অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনোভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। আর কণ্ঠধ্বনির সহায়তায় মানুষ মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাব প্রকাশ করতে পারে। তাহলে মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাব প্রকাশ করে কিসের মাধ্যমে? সেটি হচ্ছে কণ্ঠধ্বনির মাধ্যমে। কণ্ঠধ্বনি বলতে মুখ গহ্বর, কণ্ঠ, নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর কণ্ঠধ্বনি, এটা ইম্পর্টেন্ট। কণ্ঠধ্বনি বলতে কি বোঝায়? কণ্ঠধ্বনি বলতে মুখ গহ্বর, কণ্ঠ, নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায়। আর ধ্বনি ভাষার মূল উপাদান। এটা ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। সো এই ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। আবার ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। এই ধ্বনির সৃষ্টি হবে কিসের দ্বারা? বাকযন্ত্রের দ্বারা। বাকযন্ত্র বলতে কি বোঝায় দেখেন, সেটা হচ্ছে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় বলে বাকযন্ত্র। তাহলে আপনি যদি বাকযন্ত্র বলতে কি বোঝায় সেটা কি বুঝবেন? গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক, এই যে বাক প্রত্যঙ্গ, সেগুলোকে বলা হয় বাকযন্ত্র। বাকযন্ত্রের দ্বারা বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। তাহলে এখান থেকে আমরা ভাষার সংজ্ঞাটাও পড়ে ফেললাম। সেটি হচ্ছে বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। আচ্ছা, তাছাড়া এখানে আরেকটা ইম্পর্টেন্ট কি ছিল? ধ্বনি ভাষার মূল উপাদান।
আর কণ্ঠধ্বনি বলতে কি বোঝায়, এটা ইম্পর্টেন্ট। কণ্ঠধ্বনি বলতে মুখ গহ্বর, কণ্ঠ, নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায় কণ্ঠধ্বনি বলে। তাহলে এখান থেকে 3টি প্রশ্ন ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন 3টা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এটা দেখুন, একটা হচ্ছে কণ্ঠধ্বনি কাকে বলে, আর ধ্বনি ভাষার মূল উপাদান কি 2 নাম্বার, এবং এইটা হচ্ছে 3 নাম্বার, ভাষা কাকে বলে। এই 3 নাম্বার, এই 3টি প্রশ্ন আমরা এই প্যারাটা থেকে পড়তে পারি, পড়া যেতে পারে। আচ্ছা, সকল মানুষেই ভাষার বাকযন্ত্রের দ্বারা সকল মানুষের ভাষাই বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট। তবুও একই ধ্বনি বা ধ্বনি সমষ্টি অর্থ বিভিন্ন মানব গোষ্ঠীর ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। এ কারণে বিভিন্ন মানব গোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাষার সৃষ্টি হয়েছে। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। ভাষার আরেকটি সংজ্ঞা এটি। বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। এটিও আরেকটা সংজ্ঞা। তাহলে এখানে আমরা ভাষার সংজ্ঞা আরো পেলাম। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। তাছাড়া আরেকটি আছে, বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। আচ্ছা, দেখুন, তাহলে এটি হচ্ছে 4 নাম্বার প্রশ্ন, এখান থেকে পড়বেন। দেশ, কাল, পাত্রভেদে মানুষের ভাষার পার্থক্য বা পরিবর্তন ঘটে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষ আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু বা ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্যে শব্দের সৃষ্টি করেছে। সেসব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ভাবের প্রতীক বা সিম্বল মাত্র। এজন্যই আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা ব্যবহার দেখতে পাই। সে ভাষা আবার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উচ্চারিত হয়ে এসেছে। ফলে এ শতকে মানুষ তার দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করছে, হাজার হাজার বছর আগেকার মানুষের ভাষা ঠিক কিন্তু এমন ছিল না। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট না, এখান থেকে কিছুই পড়ার দরকার নেই। দেখুন, পরের প্যারা কি বলেছে, বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত রয়েছে। বর্তমান পৃথিবীতে কত ভাষা রয়েছে? ৩,৫০০। এটি আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন। বর্তমান পৃথিবীতে প্রায় ৩,৫০০ ভাষা প্রচলিত রয়েছে। ৩,৫০০। তার মধ্যে বাংলা একটি ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর ৪র্থ বৃহৎ মাতৃভাষা। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটি হচ্ছে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর ৪র্থ বৃহত্তম মাতৃভাষা। বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা বাংলা। হ্যাঁ, বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, আসামের কয়েকটি অঞ্চলের মানুষের মুখের ভাষা বাংলা, এটা আমরা সবাই জানি। তাছাড়াও দেখুন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশে বাংলা ভাষাভাষী জনগণ রয়েছে, এটি আমাদের জানা আছে। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটি হচ্ছে বর্তমানে পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মুখের ভাষা বাংলা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম এটি এখানে এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটি ইম্পর্টেন্ট, এবং বর্তমান পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মুখের ভাষা কি? বাংলা। খুব ইম্পর্টেন্ট ভাষা। ওকে, চলুন পরেরটা দেখা যাক। বাংলা ভাষারীতি। বাংলা যে ভাষার রীতি রয়েছে সেটি আমরা দেখব। কথ্য, চলিত এবং সাধুরীতি। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে। এগুলো আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা। বুঝতে পেরেছেন? তাহলে আঞ্চলিক যে ভাষাটা বলে সেই ভাষার আরেকটি নাম হচ্ছে কি? উপভাষা। যেমন দেখুন, যারা নোয়াখালীতে আছেন,
নোয়াখালীর ভাষায় কথা বলেন, তা সেটা নোয়াখালীর অঞ্চলের ভাষা, তাহলে সেই ভাষার কি বলা যায়? উপভাষা, আঞ্চলিক ভাষা অথবা উপভাষা। যারা ময়মনসিংহে আছেন তারা ময়মনসিংহ ভাষায় কথা বলেন, সেটা হচ্ছে ময়মনসিংহের উপভাষা বা আঞ্চলিক ভাষা। আমি বলতে চাচ্ছি আঞ্চলিক ভাষা আর উপভাষা একই শব্দ। আচ্ছা, আর এই উপভাষা পৃথিবীর প্রায় সব ভাষারই উপভাষা আছে। এক অঞ্চলের জনগণের মুখের ভাষার সঙ্গে অপর অঞ্চলের জনগণের মুখের ভাষার যথেষ্ট পার্থক্য দেখা যায়। ফলে এমন হয় যে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের লোকের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায়, চট্টগ্রাম অঞ্চলের সাধারণের কথ্য ভাষা দিনাজপুর বা রংপুরের লোকের পক্ষে খুব সহজবোধ্য নয়। এ অঞ্চলের আঞ্চলিক ভাষাকে বলার ও লেখার ভাষা হিসেবে সর্বজনীন স্বীকৃতি দেওয়া সুবিধাজনক নয়, কারণ এতে বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান-প্রদানে অন্তরায় দেখা দিতে পারে। সে কারণে দেশের শিক্ষিত এবং পণ্ডিত সমাজ একটি আদর্শ ভাষা ব্যবহার করেন। বাংলা ভাষাভাষী শিক্ষিত জনগণ এই আদর্শ ভাষাতেই পারস্পরিক আলাপ আলোচনা ও ভাবের আদান প্রদান করে থাকেন। বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতির সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত এই ভাষাই আদর্শ বা চলিত ভাষা। তাহলে এটা বিষয়টা বুঝতে পেরেছেন? এখন দেখুন, এখানে যেটি বলেছে সেটি হচ্ছে যে বিভিন্ন অঞ্চলের মুখের ভাষা বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন চট্টগ্রাম অঞ্চলের মুখে ভাষা দিনাজপুর অঞ্চলে যারা থাকে বা রংপুর অঞ্চলে তাদের জন্য কিন্তু সহজবোধ্য হবে না। সেজন্য আমাদের বিভিন্ন ভাষাবিদগণ চিন্তা করেছেন যে কি করা যায়? যে ভাষাটি সবার জন্য আ ব্যবহৃত হবে, সবাই বুঝতে পারবে। সেজন্য তারা বিভিন্ন আলাপ আলোচনা করে এই যে বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতির সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত এই ভাষা, মানে তারা এই ভাষা থেকে এমন একটি ভাষা তৈরি করেছেন যেটি সবাই বুঝবে। সেই ভাষাটি হচ্ছে আদর্শ চলিত ভাষা। ঠিক আছে? যেমন আমি যে ভাষায় কথা বলছি সেটি হচ্ছে চলিত ভাষায় কথা বলার চেষ্টা করছি। যদিও আঞ্চলিকতা আমার মধ্যেও আছে, চলে আসে। ক্ষমা করবেন। যে আমি যে ভাষায় কথা বলছি এটা সাধারণত চলিত ভাষা বলা যেতে পারে। আদর্শ চলিত ভাষা হবে না। সো যাতে সবাই বুঝতে পারে সেই যে রীতিটা সেটা হচ্ছে চলিত রীতি, ভাষার চলিত রীতি। দেখুন, বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি প্রভৃতি ভাষার মৌখিক বা কথ্য, লৌখিক বা লেখ্য ২ টি রূপ রয়েছে। আপনি যেকোনো ভাষারই বাংলা বলুন, ইংরেজি বলুন, আরবি, হিন্দি বলুন, তাদের মধ্যে ২ টা রূপ রয়েছে। একটা হচ্ছে মৌখিক বা কথ্য, মৌখিকটাকে আরেকটা কি বলা যেতে পারে? কথ্য, আরেকটা হচ্ছে লৌখিক বা লেখ্য বলা যেতে পারে। ওকে, এই ২ টি রূপ রয়েছে। তাহলে ভাষার মৌখিক রূপ যেটা সেটি আবার একাধিক রীতি রয়েছে। একটি চলিত কথ্য রীতি, অপরটি আঞ্চলিক কথ্য রীতি। উম হুম, উম আবার বলেছে বাংলা ভাষার লৌখিক বা লেখ্য রূপের আবার ২ টি রীতি রয়েছে। একটা চলিত রীতি বা সাধু রীতি রয়েছে। দেখুন, একটি ডায়াগ্রাম দেখলে আমরা পরিষ্কার হয়ে যাব। সেটি হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষার তাহলে কি বলেছি? ভাষা শুধু বাংলা না, বাংলা, হিন্দি, ঠিক আছে? আরবি, ইংরেজি, এরকম ইংরেজি, ফার্সি সব ভাষায়ই কি রয়েছে? এরকম যে আপনার ভাষা ১ম এ হচ্ছে লৌখিক ভাষা, লেখক, তারপরে হচ্ছে মৌখিক। লৌখিক বা লেখ্য, লৌখিক বা লেখ্য, আর মৌখিক বা উম কথ্য ভাষা যেটা, মৌখিক বা কথ্য ভাষা। এটি রয়েছে। এখন এই যে মৌখিক বা লৈখিক যে ভাষাটা, এই লৈখিক ভাষা ২ রকম হয়। একটা হচ্ছে সাধু, আরেকটা হচ্ছে চলিত। লৈখিক মানে বুঝছেন না? লৈখিক মানে হচ্ছে লেখার ভাষা, যেটা লেখার ভাষাটাই হচ্ছে লৌখিক ভাষা। আর আমাদের এই মৌখিক হচ্ছে মুখের ভাষা যেটা, সেটি হচ্ছে মৌখিক। আচ্ছা, তাহলে লিখার ভাষা কয়টা রয়েছে? লেখার ভাষা হচ্ছে ২ টা, একটা সাধু আর একটা হচ্ছে চলিত। যে সাধু ভাষা কেমন বলেন? সাধু ভাষা এটা সর্বজন স্বীকৃত লেখ্য রূপ।
আর সর্বজন স্বীকৃত চলিত আদর্শ চলিত রূপ হচ্ছে লৌকিক ভাষা। আচ্ছা, যেমন দেখেন, আর মৌখিক ভাষার মধ্যে রয়েছে মৌখিক, আমরা অনেকেই, যেমন আমি এই যে মুখে কথা বলতেছি, এটা চলিত ভাষায় কথা বলার চেষ্টা করছি। আবার কি রয়েছে, আঞ্চলিক ভাষাও রয়েছে। তাহলে মৌখিক ভাষার দুইটা রূপ রয়েছে, একটা হচ্ছে লৈখিক এবং হচ্ছে এটা হচ্ছে চলিত, আর একটা হচ্ছে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার আরেকটা নাম কি বলুন, যেটা একটু আগে বলেছি, সেটা হচ্ছে উপভাষা। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে এবার আঞ্চলিক ভাষার অপর নাম কি, এটা হচ্ছে উপভাষা বলা হয় আঞ্চলিক ভাষাটাকে। ওকে, এখন যেটি পড়বো সেটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রায় একটি প্রশ্ন, সচরাচর একটি প্রশ্ন থাকে। আমি প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি, এখান থেকে এক থেকে দুটি প্রশ্ন আমরা পেয়ে যেতে পারি। তাছাড়া আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষার্থী, 11 থেকে 20তম গ্রেডে, তারা এই সাধুভোগ চলিতের মধ্যে পার্থক্যটা শিখে ফেলবেন, কারণ এটা আপনাদের রিটেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দেখুন, আমরা শুরু করি। সেটি হচ্ছে সাধু ভাষা। সাধু ভাষা, এগুলোর পার্থক্যটা কি, আমরা বৈশিষ্ট্য দেখব। সাধু ভাষা, বাংলা লেখ্য বা সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসারে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। বুঝেন, সাধু ভাষা যেটা অবশ্যই ব্যাকরণের নিয়ম অনুসারে চলবে। এটা আগের মানুষ এই সাধু ভাষা বেশি ইউজ করত। সংস্কৃত সাধু ভাষার সাথে সংস্কৃত ভাষার কিন্তু পার্থক্য রয়েছে, কিন্তু মানে আগের মানুষ সাধারণত সাধু ভাষাতে এরা লেখার চেষ্টা করত। ঠিক আছে, এখন আমরা চলিত ভাষায় লেখালেখি করি। আচ্ছা, তাহলে এটা কি করে বলুন, সাধু ভাষাটা ব্যাকরণের নিয়ম অনুসারে চলাফেরা চলে। সাধু ভাষা হচ্ছে ব্যাকরণের নিয়ম অনুসারে চলে। আর এই সাধু ভাষা কি গুরুগম্ভীর এবং তৎসম শব্দবহুল। সাধু ভাষাটা গুরুগম্ভীর এবং তৎসম শব্দবহুল। তৎসম গুরুগম্ভীর কেমন বলুন, গুরুগম্ভীর এবং তৎসম শব্দ কোনগুলো, তৎ শব্দের অর্থ তার, সম শব্দের অর্থ সমান। তাহলে তৎসম শব্দের অর্থ কি, তার সমান। কার সমান এটা, এটা হচ্ছে সংস্কৃতের সমান। একটু আগেই বলেছি, সাধু ভাষাটা সংস্কৃত ভাষা, সাধারণত সংস্কৃতের ভাষা, যাই হচ্ছে সাধু ভাষা, সেটা হচ্ছে এই সাধু ভাষা। সেই জন্য বলেছি সাধু ভাষাটা কেমন হবে, এটা গুরু গম্ভীর এবং তৎসম শব্দবহুল হবে। তৎসম শব্দের অনেক ব্যবহার রয়েছে এই সাধু ভাষায়। সাধুরীতি নাটকের সংলাপ বা বক্তৃতায় অনুপযোগী। তাহলে আপনি কি সাধু ভাষা নাটকের সংলাপে বলা যাবে বলুন, এটা বলা যাবে না। ঠিক আছে, আপনি যদি বলতে গেলে চন্দ্র কিন্তু বলবেন না। আপনি চন্দ্র সাধারণত বলার কথা না, আপনি বললে চাঁদই বলবেন, চাঁদ, তাই না? আপনি সূর্য বলবেন না, সরি, আপনি হস্ত বলবেন না, হস্ত, আপনি অবশ্যই হাত বলবেন, তাই না? সেই জন্য বলতেছি, আপনি নাটকের সংলাপ বা বক্তৃতায় এই সাধু ভাষা অনুপযোগী কিন্তু। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। বুঝতে পেরেছেন? এই রীতিতে কি করবে, সর্বনাম এবং ক্রিয়াপদগুলো এক বিশেষ গঠন রীতি মেনে চলবে। যেমন দেখুন, করে, আমরা বললাম করে, এটার সাধুরীতি কি হবে, করিয়া, একটা বিশেষ গঠন রীতি কিন্তু এটা ফলো করলো, তাই না? পরে, এটা সাধুরীতি কি হবে, পড়িয়া। ওকে, তাহলে এই সাধুরীতির তাহলে 4টা বৈশিষ্ট্য। একটা হচ্ছে, এটি হচ্ছে ব্যাকরণের সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়ম অনুসারে চলে, ব্যাকরণের নিয়ম অনুসারে চলে। এই ভাষা গুরুগম্ভীর এবং তৎসম শব্দবহুল। সাধু ভাষা নাটকের সংলাপ বা বক্তৃতায় অনুপযোগী। এই রীতিতে কি রয়েছে, সর্বনাম এবং ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। 4টা শেখা হয়ে গেল। ওকে, পরে দেখুন চলিত রীতি কি বলেছে। চলিত রীতি পরিবর্তনশীল। চলিত রীতি পরিবর্তনশীল।
100 বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট বা ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে। তাহলে এখান থেকে প্রথম কথা যেটা, চলিত রীতিটা কেমন? চলিত রীতি হচ্ছে পরিবর্তনশীল। আচ্ছা, রীতিতে কি রয়েছে? তদ্ভব শব্দবহুল। এই রীতিটি হচ্ছে তদ্ভব শব্দবহুল। তদ্ভব শব্দ কোনটা? তদ্ভব শব্দ হচ্ছে আমরা যে এটা একটু আগে উদাহরণ দিলাম, সেটি হচ্ছে তদ্ভব শব্দ। যেমন কি বলেছি আমরা? আমরা বলেছি চন্দ্র, চন্দ্রকে বলেছি চাঁদ। এই যে চন্দ্র, সেটি হচ্ছে তৎসম শব্দ বা সাধু রীতিতে ব্যবহৃত হয় শব্দ। আর এইটা চাঁদ যেটি, এটি হচ্ছে তদ্ভব শব্দ। ঠিক আছে? এই যে হস্ত থেকে আমরা হাতে এসেছি, হস্ত থেকে হাত, এই হস্ত ছিল সংস্কৃত শব্দ যা সাধুরীতিতে ইউজ হয়, এবং হাত, এই হাত হচ্ছে তদ্ভব শব্দ, এটা চলিত রীতিতে ইউজ করা হয়। ওকে, তাহলে চলিত শব্দটা কি হবে? তদ্ভব শব্দবহুল। এবং চলিত রীতি সংক্ষিপ্ত এবং সহজবোধ্য, তাই না? এই যে দেখেন চাঁদ, হাত, হস্তি থেকে হাতি, এগুলো সবগুলোই কি সহজবোধ্য, কিন্তু সংক্ষিপ্ত সহজবোধ্য। বক্তৃতা এবং আলাপ আলোচনা, নাটকের সংলাপের জন্য বেশি উপযোগী। হ্যাঁ, তাছাড়া রয়েছে সাধু রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত সহজ রূপ লাভ করে, বহু বিশেষ্য এবং বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে। ওকে, ঠিক আছে। তাহলে এখানেও আমরা চারটা শিখলাম, বৈশিষ্ট্য শিখলাম চলিত রীতির। প্রথমে ছিল চলিত রীতি পরিবর্তনশীল। চলিত রীতি কেমন? পরিবর্তনশীল। এটি তদ্ভব শব্দবহুল। চলিত রীতি সংক্ষিপ্ত, সহজবোধ্য এবং বক্তৃতা, এবং এটা ইম্পর্টেন্ট কিন্তু, বক্তৃতা বা নাটকের সংলাপে কোনটি ব্যবহৃত হয় এরকম প্রশ্ন আসে, সেটি হচ্ছে কি? এটি হচ্ছে চলিত ভাষা ব্যবহৃত হবে, চলিত রীতি ব্যবহৃত হবে। এবং সর্বনাম, তারপরে লাস্ট কি বলেছে? সর্বনাম ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত সহজতর রূপ লাভ করে। ওকে, হুম, দেখুন এটি পড়ার দরকার নেই। চলিত সাধু চলিত কথ্যরীতির উদাহরণ, আমরা একটি উদাহরণ দেখতে পারি। সাধুরীতি দেখেন কি বলেছে? পরদিন প্রাতে হেডমাস্টার সাহেবের প্রস্তুত লিস্ট অনুসারে যে ৩ জন শিক্ষক সাহেবের সহিত সাক্ষাৎ করিবার অনুমতি পাইয়াছিলেন, তাহারা ৮টার পূর্বেই ডাক বাংলায় উপস্থিত হইলেন। একটু পরে আবদুল্লাহ আসিয়া হাজির হইল। তাহাকে দেখিয়া একজন শিক্ষক জিজ্ঞেস করিলেন, আপনি যে আপনার নাম তো হেডমাস্টার লিস্টে দেন নাই? দেখতে পাচ্ছেন? সেটি হচ্ছে দেখেন, এই যে হেড নাম্বার সাহেব শব্দটি ইউজ করা হয়েছে, শহীদ, সাক্ষাৎ, এগুলো সবই হচ্ছে সাধু ভাষা। পাইয়াছিলেন, তাহারা, পূর্বেই, হ্যাঁ পূর্বের কি হবে? আগেই হবে। তাহারা কি? তারা পাইয়াছিলেন বা পেয়েছিলেন। শহীদ মানে সাথে, সাক্ষাৎ মানে এই সাক্ষাতের কি হবে বলেন? সাক্ষাৎ মানে দেখা হতে পারে, দেখা হওয়া যে বিষয়টা। ওকে, পরে চলিত রীতি দেখুন, যে ভাষায় আমরা চলিত ভাষায় আমরা সাধারণত কথা বলি। হ্যাঁ, পুল পেরিয়ে সামনে বাঁশ বাগান পড়লো, এটা যদি হ্যাঁ শুদ্ধ ভাষা সাধু ভাষা হতো, সেটি হতো পড়িল। এটা আমরা তখন বলতাম পড়িল। পুল পেরিয়ে একটি বাঁশ বাগান পড়িল, তারই মধ্য দিয়ে রাস্তা। ঠিক আছে? মচমচ করে শুকনো বাঁশ, হ্যাঁ, বাঁশ পাতার রাস ও
বাঁশের খোসা জুতোর নিচে ভেঙে যেতে লাগলো। তাহলে আমরা এটা সাধুতে বললে কি বলতাম? মচমচ করিয়া। এটা করে হতো করিয়া। শুকনো, শুকনো, এটা একটু মাথায় রেখেন। শুকনো শব্দটি হচ্ছে চলিত, বাট শুকনা যেটা, শুকনা, এই শব্দটি হচ্ছে সাধু ভাষা। তাহলে দেখুন, শুকনো বাঁশ পাতার রাশ ও বাঁশের খোসা জুতোর, এই জুতোটা চলিত, একটু ব্যতিক্রম রয়েছে। জুতা হচ্ছে সাধু, আর এই জুতো হচ্ছে চলিত। শুকনো হচ্ছে চলিত, শুকনা সাধু। ভেঙে যেতে লাগলো, দেখুন বলেছে ভেঙে যেতে লাগলো। লাগলো কি হবে এখানে? লাগিল, লাগিল। ওকে, ভেঙে যেতে লাগলো। পাশে একটি ফাঁকা জায়গায় বুনো, দেখুন বুনো, বুনো এর সাধু হচ্ছে বন্য, লতা পাতা ঝোপের ঘন সমাবেশ। এরকম ভাবেই সাধু চলিতের দেখুন ব্যবহার রয়েছে। এখন আমরা কিছু সাধু চলিত, যেটা আমরা উপরে অনুচ্ছেদ ক এবং খতে দেখলাম, সেই উপরে এবং ক এবং খতে যে আমরা দেখেছি, সেটার এখন দেখুন সাধু চলিতের ওখানে পার্থক্যটা দেখানো হয়েছে। মস্তক, মস্তক শব্দটি হচ্ছে সাধু ভাষা শব্দ, মাথা চলিত ভাষা, যেটা আমরা সবসময় ব্যবহার করি। জুতা, যেটা বলেছি জুতা চলিত হবে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। এখান থেকে প্রশ্ন যে কোনো একটা প্রশ্ন চলে আসতে পারে, যে কোনো পরীক্ষাতে একটি প্রশ্ন চলে আসলে আসলে কিচ্ছু করার থাকবে না। যদি আমাদের না জানা থাকে তাহলে আমাদের হাই হতাশ করতে হবে। দেখুন, হ্যাঁ, জুতা কি হবে? জুতো, জুতো চলিত। তুলা কি হবে? তুলো, তুলোটা কিন্তু চলিত। আমি যখন পড়াশোনা প্রথম করেছি তখন আমার মনে হয়েছে যে তুলোটা হচ্ছে সাধু, জুতো হচ্ছে সাধু। না, এটা একটু উল্টো। জুতোটাই হচ্ছে চলিত, তুলো হচ্ছে চলিত, শুকনো হচ্ছে চলিত। বন্য সাধু, বন্য শব্দটি কি? বন্য শব্দটি হচ্ছে সাধু, বুনো হচ্ছে চলিত। ঠিক আছে। তাহারা, তাহারা, তারা বা ওরা, তাহারা, তাহারা কি হবে? তারা। উহারা হচ্ছে ওরা। আচ্ছা, তাহাকে বা উহাকে, সেটা তাকে বা ওকে। তাহার, 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 তার বা তার। ওকে। করিবার শব্দটি হচ্ছে করবার বা করার। অবশ্যই বুঝতে পারতেছেন পার্থক্যটা আসলে কোথায় আছে। সর্বনাম এবং ক্রিয়াপদে সাধারণত এই পার্থক্যগুলো হয়ে থাকে। পাইয়াছিলেন, এটা হবে পেয়েছিলেন। হইলেন, হইলেন সাধু, হলেন হচ্ছে চলিত। আসিয়া, আসিয়া হচ্ছে সাধু, এসে চলিত। হইল শব্দটি সাধু, হলো বা হলো, এটা ল লেখা যেতে পারে, ওকার দেওয়া যেতে পারে, সমস্যা নেই। হলো বা হইল শব্দটি, হইল সাধু, হল বা হলো চলিত। দেখিয়া, দেখে। করিলেন, করলেন। অবশ্যই আমরা বুঝতে পারছি। দেন নাই, দেননি, দেন নাই, ব্যাপার বুঝেন। দেন নাই যদি থাকে, হ্যাঁ, তাহলে এটি হবে সাধু ভাষা, নাই সাধু। ঠিক আছে। আর এটি হচ্ছে চলিত। ওকে। পার হইয়া, এটি হচ্ছে পেরিয়ে। পার হইয়া হচ্ছে সাধু ভাষা, পেরিয়ে চলিত। পড়িল, সেটা পড়লো বা পড়লো। করিয়া, করে। ভাঙিয়া যাইতে লাগিল, ভেঙে যেতে লাগলো। ফুটিয়া রহিয়াছে, ফুটে রয়েছে। পূর্বেই, মানে আগেই, পূর্বেই হচ্ছে সাধু, আগেই হচ্ছে চলিত। ওকে। শহীদ, এইটা ইম্পর্টেন্ট, লাস্টেরটা। শহীদ, সেটি হচ্ছে সাধু, সঙ্গে বা সাথে, এটা চলিত। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শহীদ হচ্ছে, শহীদ হচ্ছে সাধু, সঙ্গে বা সাথে হচ্ছে চলিত। ওকে, আসুন এখন বাংলা ভাষার যে শব্দ ভান্ডার, আমাদের এই বাংলা ভাষার যে শব্দ, এটার আসলে ভান্ডারটা কোথায়? এটা কিভাবে এমন হয়েছে?
কোথা থেকে কি কোন ভাষা এসেছে এই সম্পর্কে কিছু ধারণা এই জায়গাটাতে দেওয়া হয়েছে। দেখুন কি বলেছে, বাংলা ভাষা গোড়াপত্তনের যুগে স্বল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দ সম্ভার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে তুর্কি আগমন আমরা জানি, মুসলিম শাসন পত্তনের সুযোগে ক্রমে প্রচুর আরবি এবং ফার্সি শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। এর এরপর এলো ইংরেজ শাসন আমলে তাদের নিজস্ব সাহিত্য সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। বাংলা ভাষা ওই সব ভাষার শব্দগুলো আপন করে নিয়েছে। এভাবে বাংলা ভাষার যে শব্দ সম্ভারের সমাবেশ হয়েছে সেগুলোকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন। আচ্ছা, এখানে কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমাদের এই বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির আগমন হয়েছে। প্রথমত যখন মুসলমানরা এসেছিলেন তখন আমরা তাদের কাছ থেকে শিখেছি, আরবি শিখেছিলাম। হ্যাঁ, আরবি এবং ফার্সি শিখেছি। তারপরে ইংরেজরা এসেছেন, তারপরে পর্তুগিজ, ফরাসিরা এসেছেন। তারপরে অনেকেই এই বাংলা আ দেশে এই উপমহাদেশে আগমন হয়েছে এবং সেখান থেকেই আমরা তাদের ভাষাকে কিছু ভাষা তাদের কাছ থেকে আমরা নিয়েছি, আপন করে নিয়েছি। আচ্ছা, চলুন আমরা এখন এই যে সকল ভাষা, এই ভাষাকে আসলে আ পণ্ডিতরা ভাষা সম্ভার করতে যেয়ে, ভান্ডার তৈরি করতে যেয়ে এটাকে ভাগ করেছেন কয়েকটি ভাগে। প্রথমত তারা বলেছেন যে তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এই ৫ ভাগে ভাগ করেছেন। তারা প্রথমে কি করেছেন? এই ৫ ভাগে ভাগ করেছেন যে, আবার বলি, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। চলুন এখন তৎসম শব্দগুলো কি সে সম্পর্কে ধারণা নেই। তৎসম শব্দ যেসব শব্দ সংশ্লিষ্ট ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব ভাষাকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর আগে আমি বলেছিলাম, দেখুন, তৎ এর অর্থ হচ্ছে, তৎ শব্দের অর্থ তার, সম অর্থ হচ্ছে সমান। তার সমান, তার সমান মানে কি? কার সমান? তার সমান মানে কার সমান? এটি হচ্ছে সংস্কৃতের সমান। তাহলে বোঝা যাচ্ছে সংস্কৃত ভাষা থেকে সরাসরি যে শব্দগুলো এসেছে সেটি হচ্ছে তৎসম শব্দ। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। ওকে, তদ্ভব শব্দ সেটি এখন দেখবো আমরা। দেখুন, এইগুলো কিন্তু মাথায় মনে রাখতে হবে। তৎসম শব্দ কোনগুলো? চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য। খুবই ইম্পর্টেন্ট ভাই। আসলে এটি আমার কাছে মনে হয় না শুধু, এটি সবার কাছেই মনে হয় যে এটি খুব ভেরি 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 ইম্পর্টেন্ট এই শব্দগুলো। আচ্ছা, তদ্ভব শব্দ কোনগুলো? দেখুন, এখন আমরা এটি দেখব তদ্ভব শব্দগুলো। সেটি হচ্ছে যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়। তাহলে যেসব শব্দের মূলটা হচ্ছে সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেসব ভাষাকে বলা হয় তদ্ভব শব্দ। ব্যাপার কি বোঝাতে পেরেছি? মানে সংস্কৃত শব্দ থেকে প্রাকৃতের মাধ্যমে, সাধারণত সংস্কৃত শব্দগুলো সংস্কৃত শব্দগুলো এটা পরিবর্তিত হয়েছে প্রাকৃতের মাধ্যমে, প্রাকৃত হয়েছে, সংস্কৃত থেকে প্রাকৃত হয়েছে, তারপরে হয়েছে তদ্ভব, ত দয় ভয় ব, ঠিক আছে? এভাবে পরিবর্তন, সেজন্য বলেছে যে সংস্কৃত শব্দগুলো প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক ভাষায় স্থান করে নিয়েছে সে শব্দকে তদ্ভব শব্দ বলে। তদ্ভব শব্দের অর্থ হচ্ছে, তৎ শব্দের অর্থ তার, ভব শব্দের অর্থ উৎপন্ন, মানে তার থেকে উৎপন্ন। কার থেকে এটা? বলেন, সংস্কৃত থেকে উৎপন্ন। তদ্ভব শব্দগুলো সংস্কৃত থেকে উৎপন্ন হয়েছে। দেখুন,
আমরা আরেকটু পড়লে বুঝতে পারবো। সংস্কৃত হচ্ছে হস্ত, সংস্কৃতে কি বলে? হস্ত। প্রাকৃতে এটি হয়েছে হত্থ, প্রাকৃতে কি হয়েছে? হত্ত, হত্থ, এবং তদ্ভবে সেটি হয়েছে হাত। সংস্কৃতে ছিল চর্মকার, প্রাকৃতে হচ্ছে চম্ম আর, এবং তদ্ভবে হয়েছে চামার। এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। তাহলে তদ্ভব শব্দের আরেকটি নাম আমরা আরেক শিখলাম, সেটি হচ্ছে খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা শব্দ, তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। আর পরিবর্তনগুলো হচ্ছে, প্রথমে এরা সংস্কৃত থেকে এসছে, তারপরে প্রাকৃতে আসছে, তারপরে আসছে তদ্ভবে। এটা মাথায় মনে রাখতে হবে। হস্ত থেকে হত্থ, তারপরে হচ্ছে হাত, তারপরে চম্মকার থেকে চম্ম আর, তারপরে হচ্ছে চামার। ঠিক আছে, আমরা বর্তমানে চামার শব্দটি ইউজ করি। কেউ চর্মকার কেউ বলে না আসলে সাধারণত। আচ্ছা, এখন দেখুন, আমরা দেখব হচ্ছে অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ কোনটি? বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধ তৎসম শব্দ। তৎসম শব্দের অর্থ মানে সংস্কৃত, আর অর্ধ তৎসম শব্দের অর্থ হচ্ছে আধা সংস্কৃত। দেখুন, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, অনেক ইম্পর্ট্যান্ট, মাথায় রাখতে হবে। জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বোষ্টম, কুৎসিত, এই শব্দগুলো যথাক্রমে সংস্কৃত ছিল কি? জ্যোৎস্না, বানানটো দেখুন, শ্রাদ্ধ, গৃহিণী, কুৎসিত শব্দ থেকে এসেছে। তাহলে আমাদের যে এই যে জ্যোৎস্না শব্দটি, এই শব্দটি সংস্কৃতে যখন ছিল তখন বানান দেখেন কেমন ছিল? খণ্ডত্ব দন্ত শয় নয় আকার, আর এমনি বরিকার জয়, জফালৌকার, স দন্তের না, এরকম ছিল। ঠিক আছে, এটা বানানটা অবশ্যই খেয়াল করতে হবে, খুবই ইম্পর্টেন্ট বানান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বানান। ঠিক আছে, ওকে। দেখুন, শ্রাদ্ধ, এটা হচ্ছে ব্যবহার করেন শ্রাদ্ধ। ঠিক আছে, গৃহিণী, এটা শব্দটি এখন কি হিসেবে ব্যবহার করা হচ্ছে? গিন্নি শব্দটি হচ্ছে। আচ্ছা, বৈষ্ণব, বোষ্টম, বৈষ্ণব। আচ্ছা, কুৎসিত, কুৎসিত হচ্ছে তোমার অর্ধ তৎসম শব্দ। তাহলে কিছু পরিবর্তন হয়েছে, এটা আধা সংস্কৃত বলা হয়, সেজন্যই বলা হচ্ছে অর্ধ তৎসম। আচ্ছা, দেশি শব্দ দেখুন, এখন আমরা দেখব দেশি শব্দ। বাংলাদেশের আদিম মানুষের বা অধিবাসীদের, যেমন কোল, মুন্ডা, এরা কি আদিম মানুষ কিন্তু। কি দেখতে পাচ্ছেন? বাংলাদেশের যে আদিম মানুষ, কোল, মুন্ডা, আদিম মানুষে অধিবাসীদের, সরি, বাংলাদেশের আদিম অধিবাসীদের যেমন কোল, মুন্ডা প্রভৃতি ভাষা বা সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলা ভাষায় রক্ষিত রয়েছে, সেসব ভাষাকে দেশি ভাষা বলা হয় থাকে। তাহলে বাংলাদেশের যে আদিম অধিবাসী তারা কারা আসলে বলেন তো? আমরা দুইটা নাম পেয়েছি এখানে, হচ্ছে কোল এবং মুন্ডা, এরা হচ্ছে আমাদের বাংলাদেশের আদিম অধিবাসী। এদের যে ভাষা ছিল এটা হচ্ছে দেশি ভাষা। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারিত করা যায় না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে। যেমন কুড়ি, কুড়ি শব্দটি ২০, কুড়ি শব্দের অর্থ ২০, তাই না? এটা এসেছে কিন্তু কোল ভাষা থেকে, কোল ভাষা থেকে। তারপরে পেট, এই যে আমরা পেট শব্দটি ইউজ করি, এটি এসেছে কিন্তু তামিল ভাষা থেকে। পেট কি ধরনের ভাষা বলেন? তামিল ভাষা। চুলা, আমরা চুলা বলি, এটি এসেছে মুন্ডারি ভাষা থেকে। তেমনি ভাবে কি রয়েছে? কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেকি ইত্যাদি শব্দগুলো হচ্ছে দেশি ভাষায় ব্যবহৃত হয়, মানে দেশি শব্দ। ইত্যাদি শব্দগুলো কি শব্দ? দেশি শব্দ। এখান থেকেও প্রশ্ন আসে, এখান থেকেও
ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, মনে রাখতে হবে কোন ভাষাগুলো। এই যে কুরি কোন ভাষা, কোন ভাষা থেকে এসেছে, পেট কোন ভাষা, তামিল ভাষা, কুলা, লুঙ্গা চৌপর, ডাব, ডাগর, ঢেকি ইত্যাদি এগুলো দেশি ভাষা বলে আসে। যে কোনটি দেশ, নিচের কোনটি দেশি ভাষা, এরকম ভাবে আমাদের প্রিলিমিনারিতে প্রশ্ন হয়ে থাকে। দেখুন এখন বিদেশি ভাষা যেটা, বিদেশি ভাষার তো আমাদের অনেক ভাষা রয়েছে। বিদেশি ভাষা এটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, অবশ্যই একটু বেশি করে পড়াশোনা করতে হবে। যেমন রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত এবং বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু ভাষা বাংলায় স্থান করে নিয়েছে। এটা আমরা আগেই পড়েছি। যারা সেসব ভাষাকে বলা হয় বিদেশি ভাষা। এসব বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি, ইংরেজি শব্দগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। সেকালের সমাজ জীবনের প্রয়োজনীয় উপকরণ সমূহে বিদেশি শব্দ এ দেশের ভাষায় গৃহীত হয়েছে। যেমন দেখুন পর্তুগিজ, ফার্সি, ওলন্দাজ, তুর্কি এসব ভাষারও কিছু শব্দ বাংলা ভাষায় এসেছে। এটা আমরা প্রথমেই শুরুতে আমরা এটা বলেছি। আমাদের পার্শ্ববর্তী যে ভারত রয়েছে, মায়ানমার বা বার্মা, মালয় বা চীন, জাপান ইত্যাদি দেশের কিছু শব্দ বাংলা ভাষায় প্রচলিত রয়েছে, তাই না? আচ্ছা, এটা এটা না পড়লেও হবে, এখানে কিছুই। নেক্সট ক্লাসে আপনাদেরকে শর্টকাট টেকনিক দেখাবো। শর্ট টেকনিক শিখবো এখান থেকে। ঠিক আছে, আচ্ছা চলুন। এখানে ইংরেজি কি শব্দ রয়েছে এগুলো আমরা জানি, ইংরেজি দেখলেই বুঝতে পারবো। এই শব্দ যেটা আছে এইটা ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। পর্তুগিজ শব্দ কোনটি? যেমন আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি এগুলো সবগুলোই হচ্ছে পর্তুগিজ শব্দ। আমরা এই যে যতগুলো বিদেশি শব্দ আছে এটা শর্টকাট টেকনিক শিখবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস প্লিজ আমরা দেখব ভাই বোনেরা, চেষ্টা করব এই শর্ট টেকনিক শেখার জন্য। তাহলে সেই পর্যন্ত আজকে ক্লাসটি শেষ দিতে যাচ্ছি। আজকে এই পর্যন্তই। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ। ভালো থাকি আর নিজেদেরকে পড়াশোনার জন্য পড়ার মধ্যে নিয়োজিত করি, যাতে আমাদের প্রস্তুতিটা অনেক আগেই শেষ হয়ে যায় ইনশাল্লাহ। আমরা অনার্স শেষ করেই যাতে চাকরির জন্য যে কোনো চাকরির পরীক্ষাকে ভয় না পাই, ভয়কে আমরা জয় করতে চাই। আমরা ভয়কে জয় করব, ভয়কে জয় করব ইনশাআল্লাহ। সো আজকে এ পর্যন্তই। সে পর্যন্ত পরবর্তী ক্লাসটি দেখার জন্য আহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।